অমরাবতী নামে এক গ্রামে বাস করত এক সওদাগর। তার ছিল দুই বউ, বড় বউ কনক আর ছোট বউ মালা। একদিন সওদাগর তাদের দুজনকে একসাথে ডাকল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তোমরা সবাই? একবার এদিকে এসো দেখি, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বড় গিন্নি ও ছোট গিন্নি। সওদাগরের কথা শুনে বড় বউ আর ছোট বউ দুজনেই সেখানে হাজির হল। তারপর বড় বউ বলল, কি হলো সওদাগর মশাই, আপনি কি আবার বাণিজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন নাকি? এই তো কদিন আগে বাণিজ্য থেকে ফিরলেন। না না, এবার কিন্তু এত তাড়াতাড়ি আমি আপনাকে যেতে দেব না, এই বলে দিলাম। সত্যি বড় গিন্নি, তোমার এলেম আছে বটে। তুমি আমার কথা কিভাবে বুঝতে পারো বলো তো? সে যাই হোক, খবর এসেছে আজকেই একটা জাহাজ অনেক বাণিজ্যিক পণ্য নিয়ে বিদেশে যাচ্ছে। তাদের সাথে মাত্র 1 মাসের জন্য বাণিজ্যে যেতে হবে। তাছাড়া এবার তো তোমার একা লাগার কথা নয়, তার জন্য তো ছোট গিন্নি আছে। দুজনে মিলেমিশে থাকো, দেখবে 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। বেশ, আপনাকে যেতে দিতে পারি, তবে একটা শর্তে। আমার জন্য একটা বিদেশি মুক্তার হার এনে দিতে হবে। আমার যে মুক্তার হার খুবই পছন্দের। আপনি আগেরবারও বলেছিলেন নিয়ে আসবেন, কিন্তু আপনি সে কথা রাখেননি। এবার কিন্তু আমার জন্য একটা সুন্দর মুক্তোর হার আনতেই হবে। আহা গিন্নি, মুক্তোর হার যে বড়ই দুর্লভ, সবসময় সব জায়গায় পাওয়া যায় না। তবে এবার কথা দিচ্ছি, যেভাবেই হোক মুক্তোর হার আমি ঠিকই নিয়ে আসব। আর ছোট গিন্নি, তোমার জন্য কি একটা মুক্তোর মালা আনবো নাকি? মুক্তোর মালা? না না, সে যে অনেক দাম। তাছাড়া আমি মুক্তোর মালা নিয়ে কি বা করব? তবে আপনি যদি পারেন আমার জন্য একটা পাখি আনবেন। এমন একটা পাখি যে সব কথা বলতে পারবে, আমার সব কথা বুঝতে পারবে, খাঁচা ছাড়াই আমার সাথে বন্ধুর মতো থাকবে। এমন পাখি খুঁজে পাওয়া কি আদেও সম্ভব? এ যে মুক্তোর মালার থেকেও দুর্লভ জিনিস। বেশ, তবে তোমাদের উপহার আনার আমি যথাসাধ্য চেষ্টা করব। সত্যি ছোট গিন্নি, তোমার পছন্দ সবার থেকে আলাদা, খুবই সাধারণ কিন্তু মহামূল্যবান। সওদাগর সেই দিনেই জাহাজে করে পাড়ি দিল দূরদেশে। গভীর সমুদ্রের মধ্যে দিয়ে চলল তার জাহাজ। অন্যদিকে সওদাগরের কথা ভেবে চলেছে তার ছোট বউ মালা। ঘরের এক কোণে বসে উদাসীন হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে সে। সওদাগর যাওয়ার পর থেকেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। সওদাগর যাওয়ার পর থেকেই মনটা কেমন যেন খারাপ লাগছে। কিভাবে যে এই 1 মাস কাটাবো কে জানে। দিদিও দেখছি সওদাগর যাওয়ার পর থেকেই আমার সাথে কথা কম বলছে, যেটুকুও বলছে বিরক্তি হয়ে। কই, দিদি তো আমার সাথে কখনো এমনভাবে কথা বলেনি। তবে কি দিদি আমাকে মেনে নিতে পারেনি? না না, আমারই বোধহয় ভুল হচ্ছে। দিদি হয়তো আমার মতোই সওদাগরের কথা ভাবছে, তাই হয়তো একটু বিরক্ত হয়েছিল। কিন্তু তবু আমরা দুজনে যদি মিলেমিশে না থাকি, তাহলে এই 1টা মাস কিভাবে কাটবে আমাদের? তবে আমি কি দিদির ঘরে গিয়ে একবার কথা বলে আসব? না না, থাক, হয়তো এখন ঘুমোচ্ছে। যা বলার কাল সকালেই বলবো। হঠাৎ মালার চোখ গেল জানালার বাইরের দিকে। দেখল বড় বউ কনক বাড়ির পাশ দিয়ে বাইরের দিকে যাচ্ছে। এত রাতে বড় বউ বাইরে যাচ্ছে দেখে সে অবাক হল আর ভাবল, এ কি, এত রাতে দিদি কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে? সওদাগরও বাড়িতে নেই। দিদির কি কোনো ভয় নেই? যদি কোনো দরকার থেকেও থাকে তাহলে আমায় বলতে পারত, আমি যেতাম দিদির সঙ্গে। নাকি আমি ঘুমিয়েছি ভেবে দিদি আমায় ডাকেনি। যাই হোক, এখন তো আর তাকে দেখাও যাচ্ছে না। এদিকে আমারও খুব ঘুম পেয়েছে। এবার যাই, আমিও ঘুমিয়ে পড়ি। সেই রাতে সওদাগরের জাহাজ পড়ল এক বড় বিপদে। গভীর সমুদ্রের মাঝে এক প্রকাণ্ড ঝড় উঠেছে। আকাশে ঘন মেঘ আর বজ্রপাতের গর্জন শুনে বাইরে এসে দাঁড়িয়েছে সওদাগর ও জাহাজ চালক মুন্সি। বাইরে এসে তারা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। এর আগেও তারা গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে, অনেক কিছু দেখেছে, কিন্তু এই দৃশ্যের সম্মুখীন তারা কেউ এর আগে হয়নি। এসব দেখে সওদাগর বলল, মুন্সি ভাই, এখন কি করব আমরা? চারিদিকে কোনো কুলকিনারা নেই। অন্ধকারে যেটুকুই দেখতে পাচ্ছি তা কেবল দিগন্ত রেখা। আমাদের এই সমুদ্র ঝড় থেকে বাঁচতে হলে এখনই জাহাজ অন্য পথে ঘোরাতে হবে, আর তা না হলে যে বড় বিপদ ঘটবে। আমিও সেই একই কথাই ভাবছি। এতদিন ধরে গভীর সমুদ্রের বুকে জাহাজ চালিয়েছি,
কত ঝড়ের সম্মুখীন হয়েছি, কিন্তু এই দৃশ্য এর আগে কখনো দেখিনি। আজ প্রথমবার জাহাজ যখন আমার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখনই বুঝেছিলাম কিছু একটা নতুন ঘটতে চলেছে। তার মানে জাহাজ এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে তো আমাদের পালানোর কোনো পথই আর খোলা রইল না। কিন্তু ওই ঝড়ের কবলে পড়লে যে জাহাজ ডুবে যাবে, আমরা মারা যাব, তা কি তুমি বুঝতে পারছো? আমি সবকিছুই বুঝতে পারছি সওদাগর মশাই, কিন্তু অনেক চেষ্টা করেও আমি জাহাজের দিক পরিবর্তন করতে পারলাম না। আর তারপরেই বাইরে এসে এই দৃশ্য দেখলাম। আপনি ঠিকই বলেছেন, পালানোর পথ হয়তো আমাদের জন্য আর খোলা নেই, কিন্তু মোকাবিলা করার পথ আমাদের জন্য এখনও খোলা। তাই এখন অপেক্ষার পালা। সত্যি মুন্সি ভাই, এর আগেও আমি অনেক নাবিকের সাথে কাজ করেছি। তারা নিঃসন্দেহে অনেক ভালো, অনেক বুদ্ধিমান ছিল। কিন্তু তোমার মতো বিপদের দিনেও মাথা ঠান্ডা রেখে লড়াই করার লোক আমি আর দুটো দেখিনি। কিন্তু এই তুফানের সাথে কি লড়াই করা আদেও সম্ভব? হয়তো সম্ভব নয়, আবার হয়তো সম্ভব। এখন কেবল সময়ই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাছাড়া আমরা নাবিক, আমাদের অত ভয় পেলে কি আর চলে? আজ হয়তো আমাদের জাহাজ ডুবে যাবে, হয়তো আমাদের শরীরটা কাল সকালে কোনো নদীর কিনারায় পড়ে থাকবে। কিন্তু বিপদ যখন সামনে, তখন লড়াই না করে পিছু হাঁটি কিভাবে? তোমার কথায় যুক্তি আছে। মরতেই যদি হয়, তাহলে লড়াই করে মরাই ভালো। বেশ, তাহলে চলো দুজন মিলে একবার শেষ চেষ্টা করেই দেখি, তারপর কপালে যা আছে তাই হবে না হয়। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও জাহাজের দিক পরিবর্তন করা সম্ভব হল না, আর জাহাজ ধীরে ধীরে সেই সমুদ্র ঝড়ের মাঝে হারিয়ে গেল। আমি কোথায়? আর আমার সাথীই বা কোথায়? তবে কি আমাদের জাহাজ ডুবে গেছে? আর আমাকেই বা এখানে কে আনলো? শান্ত হন মশাই, শান্ত হন। আপনার শরীর সবেমাত্র একটু ঠিক হয়েছে। এখনই অত উত্তেজিত হবেন না। আপনি সুরক্ষিত আছেন। সব বিপদ কেটে গেছে আপনার। আপনার নাম কি, আর আপনি কোথা থেকে আসছেন? আমি একজন সওদাগর, নাম রঘুনাথ। আর আমার সাথে ছিল জাহাজ চালক মুন্সি। আমরা এক দেশ থেকে অন্য দেশে জাহাজে করে মাল নিয়ে বিক্রি করি। তেমনি কালও যাচ্ছিলাম সমুদ্রপথে। হঠাৎ কাল রাতে আমাদের জাহাজ পড়ল এক ভয়ঙ্কর সমুদ্র ঝড়ের কবলে। অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই জাহাজের দিক পরিবর্তন করা সম্ভব হল না। বাকিটা তারপর আর মনে নেই। ক্ষমা করবেন সওদাগর মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, তা ধরুন 15 দিন হবে। সুতরাং আপনার সুস্থ হয়ে ওঠা ও জাহাজ দুর্ঘটনার মধ্যে কেটে গেছে 15টি দিন। অবশ্য আপনার সে কথা মনে না থাকারই কথা। তা হবে হয়তো, আমারই ভুল হয়েছে। আর আমার সাথে আরেকজন ছিল, তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। ঈশ্বর যেন তাকেও আমার মতো বাঁচিয়ে রাখে। না, তেমন কোনো খবর আমরা পাইনি। আমি অনেকটা দূর উড়ে গিয়েও দেখেছিলাম, কিন্তু আপনি ছাড়া আর বিশেষ কিছুই চোখে পড়েনি। তবে সেও যদি আপনার মতো কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার ঠিকানা জানতে একটু দেরি হতে পারে। তবে এখানকার সব পাখি আমার বন্ধু। আপনার সাথীর খবর পেলেই আপনাকে জানাবো, আপনি কোনো চিন্তা করবেন না। কি বাবু, এখন কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছুদিন আগে একদিন সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, রোজ যেমন যাই আর কি। তখন আমার পাখিটা আপনাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখতে পাই। তারপর আপনাকে এখানে এনে রাখা হয় আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার বিপদের দিনে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, সে কথা আমি কোনোদিনও ভুলব না। এ আপনি কি বলছেন বাবু? মানুষ হয়ে মানুষের বিপদে তার পাশে দাঁড়াবো নে? তা আপনার বাড়ি কোথায়? আপনাকে দেখে তো বেশ ধনী ব্যক্তি বলেই মনে হচ্ছে। আসলে আমরা খুব গরিব। ওই নদীতে মাছ ধরে যে কাটা টাকা পাই, তা দিয়েই সংসার চলে আর কি। তাই আপনার বিশেষ সেবা যত্ন করতে পারলুম নে। না না, এমন করে কেন বলছেন?
আপনাদের জন্যেই আজ আমি নতুন জীবন ফিরে পেয়েছি। না জানি আমায় নিয়ে এই কটা দিন আপনাদের কত সমস্যাই না হতে হয়েছে আমার কারণে। ওসব কথা এখন থাক। আপনি এখনও পুরোপুরি সুস্থ নন। এখন আপনি বিশ্রাম নিন। আর যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছেন ততদিন আপনি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার কোনো সমস্যা হবে না। সত্যি মানুষটা খুবই ভালো, আর পাখিটাও সব বোঝে, আবার মানুষের মতো কথাও বলতে পারে। ছোট গিন্নি ঠিক এমনই একটা পাখির কথা বলেছিল, কিন্তু যারা আমার প্রাণ বাঁচালো তাদের পোষা পাখি কি আমায় দিতে রাজি হবে? না না, আমিও বা তাদের কাছে পাখিটা চাই কিভাবে? ওদিকে গিন্নিরা যে কি করছে কে জানে। অন্যদিকে বড় বউ আর ছোট বউয়ের মধ্যে মোটেই কোনো ভালো সম্পর্ক নেই। ছোট বউ মালা এই কদিনেই অনেক রহস্যের সম্মুখীন হয়েছে, তাই সে সবসময় অন্যমনস্ক থাকে। এই যে মহারানী, কি ভাবা হচ্ছে শুনি? বলি রাতের খাবারটা কি পাবো, নাকি সারা রাত না খেয়ে কাটাবো? সওদাগরের সামনে তো অনেক ভালো সেজে থাকা হয়, আর এখন তো দেখি এক হাঁড়ি ভাত রান্না করতেই বাদ 12টা বাজিয়ে দিচ্ছ। আগে বললেই তো আমি নিজেই রান্না করে নিতাম বাপু। না না, আমার সব রান্না হয়ে গেছে, শুধুমাত্র ভাষা হলেই হবে। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার ঘরে ভাত দিয়ে আসছি। আর একটা কথা ছিল, বলছি দিদি, ঘরে চাল বাড়ন্ত, কাল থেকে রান্না করার মতো কোনো চাল নেই, তাই বলছিলাম। তো আমি কি করব? সওদাগর যা দিয়ে গিয়েছিল তা সব খরচ হয়ে গেছে, আমার কাছে আর একটা টাকাও নেই। আর একটা কথা, আমার ঘরে যাওয়ার দরকার নেই, এখানেই থাক, আমি নিজে বেড়ে নেব। এখন তুই খেয়ে নিজের ঘরে গিয়ে শো, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সে কি, কিছুদিন আগেও তো দেখলাম সব ছিল। তাছাড়া সওদাগর যা বাজার করে গেছিল তাতে তো 2 মাসের বেশি হবার কথা। তাছাড়া বাড়িতে আমরা দুজন আর কতই বা খাই। তুমি কি অন্য কোথাও ভুলে কিছু রেখেছ নাকি? সব কৈফিয়াত কি তোমায় দিতে হবে নাকি? তুমি 2 দিন হলো এই সংসারে এসেছ, সংসার কিভাবে চালাতে হয় তা কি তোমার কাছ থেকে শিখতে হবে নাকি? এই সংসারে থাকতে হলে যতটুকু বলা হচ্ছে ঠিক ততটুকুই করো। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ভুলেও আমার ঘরের দিকে যেন না যাওয়া হয়। দিদি কেন আমার সাথে এমন করে? আমি তো তাকে আমার নিজের দিদি বলেই ভাবি। তবে কি দিদি আমার উপর হিংসে করে? কেন? সওদাগর মশাই আমায় বেশি ভালোবাসে বলে? আর দিদি কেন আমায় তার ঘরে এখন ঢুকতে দেয় না? জানি দিদির ঘরে অনেক দামি গয়না আছে, কিন্তু আমি তো কখনো সেসব চাইনি। আর দিদি মাঝে মাঝে রাতে কোথায় যায়? রাতের খাওয়ার সেরে সে নিজের ঘরে জানালার দিকে তাকিয়ে বসে রইল। বাড়ির পেছনের এই জানালার দৃশ্য রাতের বেলা বড়ই সুন্দর হয়ে ওঠে। হঠাৎ মালা দেখল আজও বড় বউ বাড়ির পেছনের দিক থেকে জঙ্গলের দিকে যাচ্ছে। সে হয়তো এখনো বুঝতে পারেনি প্রতি রাতে তাকে দেখতে পায় মালা। এ কি, দিদি আজকেও সেই একই দিকে যাচ্ছে? কি আছে ওই দিকে? আর দিদি বা এত রাতে কেন যায় ওই জঙ্গলের দিকে? না, হাত পা গুটিয়ে বসে থাকলে আর চলবে না। এই বাড়িতে কিছুদিন ধরে যা চলছে তা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। আমায় জানতেই হবে দিদি রোজ রাতে কোথায় যায়। আর আমার বিশ্বাস দিদির পেছনে গেলেই হয়তো আমি এই সব সমস্যার কোনো না কোনো দিক ঠিকই পাব। যাই, আর ভয় পেলে চলবে না, আজ আমায় জানতেই হবে। ছোট বউ মালা বড় বউয়ের পিছু নিল আর লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখতে লাগল। কিছুটা পথ যেতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর দেখল বড় বউ কনক তার চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর এক ডাইনির রূপ ধারণ করল। বিভৎস তার চেহারা, কদাকার রূপ, দেখলেই গায়ের রক্ত হিম হয়ে যায়। তারপর কনক আবার চলল সামনের দিকে। এ কি দেখছি আমি? এতদিন যাকে দিদি বলে ভাবতাম, সে একটা ডাইনি? এটাই তার আসল রূপ? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সওদাগরও বাড়িতে নেই, আর তাকে বললেও কি সে আমার কথা বিশ্বাস করবে?